প্রায় 2 দশক ধরে সিরিয়া শাসন করেছেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ক্ষমতা গ্রহণের পর স্বৈরশাসক হয়ে ওঠেন তিনি। তার শাসনামলেই দীর্ঘ গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় সিরিয়া। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে আসাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই শাসন টিকিয়ে রাখতে মরিয়া ছিলেন তিনি। রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন আসাদ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক জাতিসংঘ কর্মকর্তা মোশতাক আহমেদ। জনাব মোশতাক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ দুপুরে। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ার ভবিষ্যৎটা আসলে কি হতে পারে? দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চললেও আমরা যেটা দেখলাম মাত্র কয়েকদিনের মধ্যেই সরকারি বাহিনীর পরাজিত হলো, অনায়াসে দখল করে নিল বিদ্রোহীরা। তো এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যে বিষয়টা, যে প্রশ্নটা আপনি করেছেন যে বাশার আল আসাদ পালিয়ে গিয়েছেন, এই গত কয়েকদিনের বিষয়, আসলে ব্যাপারটা এই কয়েকদিনে ঘটেনি। প্রথম কথাটা আমাদেরকে এখানে বুঝতে হবে। এটা শুরুটা হয়েছিল 2011-তে, যে বিষয়টাকে আমরা জানি আরব বসন্ত বলে। সেই আরব বসন্তের ঢেউ যখন সিরিয়াতে আঘাত হানে, তখনই আসাদ প্রচন্ড শক্তি নিয়ে সেই ঢেউকে কন্টেইন করার জন্য লেগে পড়েন এবং নিজেকে একটা খুব শক্তিশালী কর্তৃত্ববাদী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এবং তারপর থেকেই যে গৃহযুদ্ধ শুরু হয়, এই গৃহযুদ্ধে আসলে তিনটা শক্তি কাজ করেছে। একটা শক্তিকে, যেটা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক এবং সেই সাথে সৌদি আরব, এই তিনটি শক্তি মিলে তারা যে কাজটি করেছে, যে ইসলামী বিদ্রোহী যারা ছিল তাদেরকে সমর্থন দিয়েছে। অন্যদিকে কুর্দি বিদ্রোহীরা ছিল, তারা তাদের মতো কাজ করেছে। এবং আসাদ নিজে, আর আসাদ সমর্থনটা পেয়েছেন মূলত রাশিয়া এবং ইরানের কাছ থেকে। তো আমরা যদি গত কয়েক বছরের বৈশ্বিক অবস্থাটা দেখি, তাহলে দেখব যে 2022 সন থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে এবং রাশিয়া তার অনেকটুকু মনোযোগ তারা ইউক্রেনের দিকে ধাবিত করেছে। অন্যদিকে গত বছর থেকে ইসরায়েলের সাথে যে হিজবুল্লাহর যুদ্ধ চলছে, সেই কারণে ইরানও অনেকটুকুই সিরিয়া থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করেছে। এই সব কিছু মিলিয়েই আসাদ একটা দুর্বল অবস্থায় পড়ে গেছে। তো এখন আগামীতে কি হবে এটাও বুঝতে গেলে আমাদেরকে একটু, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে একটু পিছনে যেতে হবে। যে আজকে সিরিয়াতে যা ঘটছে, যারা এটার নেতৃত্ব দিচ্ছে, এইচটিএস এর যে প্রধান আল জোলানি, এই আল জোলানি কিন্তু শুরুটা করেছিল, তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল আল কায়দার সাথে সংশ্লিষ্টতা দিয়ে। এবং সে আল কায়দার যে নেতা আবু বকর আল বাগদাদির সে একজন শীর্ষ ছিল। পরবর্তীতে 2011-র পরে এসে সে তার ভাষায় যে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে। কিন্তু সম্পর্ক এই মৌখিকভাবে ছিন্ন করলেই যে ছিন্ন হয়ে গেল, এটা বিশ্বাস করার, রাজনীতিতে এটা মনে হয় খুব সহজে বিশ্বাস করা যায় না। সেই দৃষ্টিকোণ থেকেই বলা যায় যে বর্তমানে আসাদের পলায়নের পরে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এতে আল কায়দা এবং আইএস এর মতো, ইসলামিক স্টেটের মতো যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো আরো শক্তিশালী হবে সেটি মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে। তো আসলে যদি আরেকটু জানতে চাই যে সিরিয়ার বিদ্রোহীরা বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি পাবে কিনা, এটি তো এখনো ঠিক সেভাবে নিশ্চিত নয়। তো একজন জাতিসংঘের সাবেক কর্মকর্তা হিসেবে আপনি কি মনে করেন যে সার্বিকভাবে সিরিয়ার সংকট নিরসনে জাতিসংঘ কি ভূমিকা রাখতে পারে? দেখুন, আমি জাতিসংঘ ছেড়েছি অনেক আগে। তো তবে সাধারণভাবে যে কথাটা আমি মনে করি যে জাতিসংঘের স্বীকৃতি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এর মাঝে আমাদের নিরাপত্তা পরিষদ রয়েছে ভেটো প্রদানকারী রাষ্ট্রসমূহ। তো এখানে স্পষ্টতই রাশিয়া যেহেতু আসাদকে এত বছর ধরে সমর্থন দিয়ে এসছে, তো পরিবর্তিত অবস্থায় এখন পর্যন্ত ধারণা করা যেতে পারে যে রাশিয়া হয়তো আসাদ বা আসাদের অনুগত যে শক্তি আছে তাদের প্রতি সমর্থন দিয়ে যাবে।
যদিও রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু এই মুহূর্তেই আমার মনে হয় না যে তারা এই স্বীকৃতিটা পেয়ে যাবে। জনাব মোশতাক আহমেদ, আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।